নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পড়ে শোনাচ্ছি আমি সুভাষ বলছি গ্রন্থ থেকে পরবর্তী পর্ব। ওদিকে রাসবিহারীর মাথায় তখন অন্য পরিকল্পনা। শুধু বাইরে থেকে নয়, আঘাত করতে হবে ঘরে বাইরে দুদিক থেকেই। একসঙ্গে দুদিক থেকে আঘাত হানতে পারলে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের পতন অনিবার্য। তার জন্য সর্বাগ্রে চাই উপযুক্ত প্রচার। এই প্রচারের সাহায্যে ডাক পাঠাতে হবে ভারতবর্ষের অভ্যন্তরে। বলতে হবে, আমরা প্রস্তুত, তোমরাও প্রস্তুত হও, আর দেরি নয়, সংগ্রাম আসন্ন। আবার যোগাযোগ করলেন জাপান সরকারের সঙ্গে। জাপ ভারত সহযোগিতার নিদর্শন হিসেবে সব রকম প্রচারের সুযোগ চাই অবিলম্বে। রাজি হলো জাপান। বেশ, তাই হোক। শুরু হলো প্রচারের কাজ। তারিখটা ছিল 9 মার্চ 1942 সাল। দীর্ঘ 27 বছর বাদে হঠাৎ সেদিন জন্মভূমির উদ্দেশ্যে রাসবিহারীর কণ্ঠ সরব হয়ে উঠল টোকিও রেডিও থেকে। আই, রাসবিহারী বোস, representing the Indians living in East Asia, pay my homage to you. 9 মার্চ প্রণাম জানালেন বিপ্লব গুরু ঋষি অরবিন্দের উদ্দেশ্যে। 13 মার্চ আবেদন জানালেন গান্ধীজির উদ্দেশ্যে। তারপর একে একে জওহরলাল, বীর সাভারকর, মৌলানা আবুল কালাম আজাদ, রাজগোপাল আচারিয়া, সর্দার বল্লভভাই প্যাটেল, মুসলিম লীগ প্রধান জিন্নাহ, সীমান্ত গান্ধী, আব্দুল গফুর খান প্রমুখ সবার উদ্দেশ্যে। বক্তব্য সেই একই, চরম সুযোগ এগিয়ে এসেছে জাতির জীবনে, সুতরাং আর দেরি নয়, চাই সংগ্রাম। এরই মধ্যেই এক ফাঁকে ডাক পাঠালেন ক্যাপ্টেন মোহন সিং এবং স্বামী সত্যানন্দ পুরী, জ্ঞানী প্রীতম সিং, এন রাঘবন প্রমুখ থাইল্যান্ড ও মালয়ের নেতৃবৃন্দের উদ্দেশ্যে। তোমরা সবাই একবার টোকিওতে এসো ভাই। আসন্ন টোকিও সম্মেলনে বসেই সবাই মিলে আমরা ঠিক করব যে কোন পথে আমাদের অগ্রসর হওয়া উচিত। সম্মেলন শুরু হবে 28 মার্চ 1942 সালের 28 মার্চ। মনে রেখো, লক্ষ্য আমাদের সবারই এক, ওয়ান নেশন ইন্ডিয়া, ওয়ান এনিমি ইংল্যান্ড, ওয়ান গোল ইন্ডিপেন্ডেন্স। না, নেতৃত্বের কোনো মোহ আমার নেই, আগেও ছিল না, এখনও নেই। শুধু একটি মাত্র কামনা, আমি যেন আমার সেই ফেলে আসা জন্মভূমিকে শেষবারের মতো একবার দেখে যেতে পারি। একবার যেন তার পায়ে মাথা রেখে বলতে পারি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। না, আর আমার কিছু চাইবার নেই সংসারের কাছে, শুধু এইটুকুই। তারপর আমার ছুটি, চিরদিনের মতোই ছুটি। ওদিকে সুভাষ তখন এগিয়ে চলেছেন জোর কদমে। শুধু কাজ, কাজ আর কাজ, অফুরন্ত কাজ, একটার পর একটা, অসংখ্য। আজাদ হিন্দ সংঘের নিজস্ব মুখপাত্র চাই, নিজস্ব ডাক টিকিট চাই, অফিসার ও সৈন্যদের জন্য নিজস্ব ইউনিফর্ম, ব্যাজ ও মেডেল চাই, অবিলম্বেই চাই। ব্রিটিশ সিংহ ফাঁদে পড়েছে, আর সময় কোথায়? এই তো সুযোগ। তারপর বেতার ভাষণ, নিয়মিতভাবে সব কথা দেশবাসীকে জানাতে হবে। সাম্রাজ্যবাদী ব্রিটিশের আসল চেহারাটা সবার সামনে তুলে ধরতে হবে। সবাইকে ডেকে বলতে হবে যে আর সময় নেই, সংগ্রাম আসন্ন, সবাই তার জন্য প্রস্তুত হও। কোন কোন স্টেশন থেকে সেদিন সুভাষের বেতার ভাষণ প্রচারিত হতো জানো মল্লিকা? পডিব্র্যাড ও হুইজেন থেকে রেকর্ড করা সেই ভাষণ 20.34 মিটারে প্রচার করা হতো পডিব্র্যাড থেকে। সময় ওখানকার হিসেবে বিকেল 5:15 থেকে 5:45 পর্যন্ত। আর 19.71 মিটার শর্ট ওয়েভ লেংথে প্রচার করা হতো হুইজেন থেকে। সেই একই খবর আবার পরদিন ভোর 3:30 থেকে 5:30 পর্যন্ত পডিব্র্যাড থেকে প্রচার করা হতো 20.34 ওয়েভ লেংথে। নির্দিষ্ট সময় রেডিও খুললেই শোনা যেত সেই পরিচিত কণ্ঠ, আমি সুভাষ বলছি। তা বলে কাজটা কিন্তু মোটেই সহজ ছিল না মল্লিকা। বার্লিন থেকে প্রচারিত কোনো খবর শোনা এবং সংবাদপত্রে তার বিবরণ প্রকাশ করা দুই ছিল সেদিন আইনত নিষিদ্ধ।
তাই শুনতে হতো ভালো করে দরজা জানালা বন্ধ করে, অতি সন্তর্পণে। তাও সব কথা ভালো করে শোনা যেত না। শত্রুপক্ষ সব কিছু জ্যাম করে দিতে চেষ্টা করত একই তরঙ্গে নানাবিধ বিশ্রী শব্দ প্রচার করে। উদ্দেশ্য, সুভাষের বক্তব্য যেন এখানে কেউ শুনতে না পায়। তাছাড়া ছিল নানাবিধ পাল্টা অপপ্রচার। আজ আর তাদের চেনা যায় না। নইলে দেশের তথাকথিত স্বনামধন্য ব্যক্তিরা কি সেদিন ব্রিটিশের হয়ে কম সুভাষ বিরোধী প্রচার কার্য চালিয়েছিলেন অল ইন্ডিয়া রেডিও থেকে? বিনে পয়সায় নয়, উপযুক্ত পারিশ্রমিক পকেট নিয়ে। ওদিকে আজাদ বাহিনীর শিক্ষার কাজ তখন এগিয়ে চলেছে দ্রুত গতিতে। শিক্ষার দায়িত্ব অর্পণ করা হয়েছে ওয়াল্টার হারবিচের ওপর। এতদিন একমাত্র রাইফেল ছাড়া আর কোনো কিছুই তারা ব্যবহার করতে খুব একটা অভ্যস্ত ছিল না। অধুনা পর্বতারোহণ, প্যারাসুট ব্যবহার, ট্যাঙ্ক যুদ্ধের কলাকৌশল ইত্যাদি আধুনিক যুদ্ধের সব কিছুই তাদের আয়ত্তের মধ্যে। বেতার, টেলিগ্রাফ, নানাবিধ সাংকেতিক লিপি, অদৃশ্য কালির ব্যবহার ইত্যাদি ব্যাপারে এরই মধ্যেই বেশ রপ্ত হয়ে উঠেছেন এনজির স্বামী ও আরও কয়েকজন। শত্রুপক্ষের বুঝের মধ্যে ঢুকে নানাবিধ সামরিক তথ্য সংগ্রহ করতে হলে এসব কায়দা কানুন ও যন্ত্রকৌশল আয়ত্তে থাকা খুবই প্রয়োজন। শুধু সামরিক শিক্ষা নয়, সৈন্যদের সবচাইতে বেশি পরিবর্তন ঘটেছে মানসিক দিক থেকে। ভাড়াটে সৈনিক বলে এতদিন তাদের সম্মান বলতে কোথাও কিছু ছিল না। সর্বত্র তারা ছিল অবজ্ঞা ও উপহাসের পাত্র। আজ তারা ভারতে আজাদি সৈনিক। তাদের সম্মান আলাদা, ইজ্জত আলাদা। ভাবতে গেলেও যেন বুকটা 10 হাত উঁচু হয়ে ওঠে। অজ্ঞাতেই মুখ থেকে বেরিয়ে আসে, জয় হিন্দ, নেতাজি জিন্দাবাদ। আশ্চর্য! ধূর্ত ইংরেজের প্রচার কৌশলে সব কিছু তারা ভুলে গিয়েছিল এতদিন। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সব ধর্মই ছিল সেদিন আলাদা। সেনাবাহিনীও আলাদা। সব কিছুই সেখানে গড়ে উঠেছিল ধর্ম ও সম্প্রদায় ভিত্তিতে। উদ্দেশ্য, প্রয়োজন হলে একের বিরুদ্ধে অন্যকে লেলিয়ে দিয়ে শায়েস্তা করা। ভাষা, পোশাক, পরিচ্ছদ, এমনকি আহার্যের ব্যাপারেও পর্যন্ত সেদিন কারোর সঙ্গে কারো এতটুকু মিল ছিল না। আজ হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত সব মিলে মিশে একাকার হয়ে গেছে। তাই অনায়াসেই এখন তারা বুক ফুলিয়ে বলতে পারে, ইন ইন্ডিয়া we have many religions and many gods, but here everything is Jai Hind. The Springing Tiger, Huge Toe, page 74. ভারতবর্ষে আমাদের বহু ধর্ম, বহু দেবতা, কিন্তু এখানে সব কিছুই জয় হিন্দ। কথাটা মিথ্যে নয় মল্লিকা। জয় হিন্দ এই একটি মাত্র কামনা ছাড়া সেদিন বোধহয় আর কিছুই অবশিষ্ট ছিল না আজাদি সৈনিকদের জীবনে। মাঝে মাঝে সুভাষ গিয়ে দেখে আসেন তার একান্ত প্রিয় আজাদি বাহিনীকে। সামনে কঠিন কঠোর সংগ্রামের দিন। ওরাই তো সেদিন সর্বস্ব পণ করে এগিয়ে যাবে সংগ্রামের পুরোভাগে। ওদের ছেড়ে তিনি থাকবেন কি করে? ওদিকে তখন জাপানিদের জয়ের পালা চলেছে। সেই সঙ্গে বারবার ভেসে আসে জাপ প্রধানমন্ত্রী জেনারেল তোজোর সেই ঐতিহাসিক ঘোষণা, ইন্ডিয়া ফর দ্য ইন্ডিয়ান্স, ইন্ডিয়া ফর দ্য ইন্ডিয়ান্স, ইন্ডিয়া ফর দ্য ইন্ডিয়ান্স। ভারতবর্ষ ভারতবাসীদের জন্য। হ্যাঁ, এই চাই, এই তো হওয়া উচিত। নিঃসন্দেহে তোজোর এই ঘোষণা অভিনন্দনযোগ্য। ভারতবাসীদের কাছে এর চাইতে বড় সত্য আর কিছুই নেই। ভাবতে ভাবতে কোথায় তলিয়ে যান সুভাষ, ডুবে যান নীরব মধুর এক নিঃসঙ্গতার গভীরে। জার্মানি থেকে ভারতের দূরত্ব প্রায় 6000 মাইল, কিন্তু বর্মা ও ভারত একেবারে পাশাপাশি। সংখ্যার দিক থেকেও ভারতীয়রা ওখানে অনেক বেশি। একবার যাওয়া যায় না ওখানে? দেখা করলেন বার্লিনের জাপানি রাষ্ট্রদূত জেনারেল ওসিমা এবং তার সামরিক উপদেষ্টা কর্নেল ইয়ামামোতোর সঙ্গে। ওখানে একবার পাঠাতে পারো আমাকে? সঙ্গে সঙ্গে খবর চলে গেল টোকিওতে। ভারতের সর্বশ্রেষ্ঠ বিপ্লবী চন্দ্র বোস দক্ষিণ পূর্ব এশিয়ায় যেতে ইচ্ছুক। এই সম্বন্ধে নির্দেশ চাই। যথাসময়ে তার উত্তর এলো টোকিও থেকে। অত্যন্ত হতাশ ব্যঞ্জক উত্তর। টোকিও নিওয়া সুদেনি দাই কাকুমেকা রাসবিহারী বোস সেন্সেগা ইরু গেনজুই নো আকুজি কিয়কুজি নি তানো কাকুমেঙ্কা ও নাজে বেরুরিন কারা ইয়োবানাকারেতা
নারায়ণ নৌকা, অর্থাৎ বিখ্যাত বিপ্লবী রাসবিহারী বোস এখানেই রয়েছেন। তা সত্ত্বেও এ পরিস্থিতিতে আর একজন বিপ্লবী কেন? তবু হাল ছাড়লেন না সুভাষ। আবার তিনি দেখা করলেন জেনারেল ওসিমা ও কর্নেল ইয়ামামোতোর সঙ্গে। একবার নয়, বারবার। বর্মা ও ভারত পাশাপাশি, এমন সুযোগ যে জীবনেও আর কোনো দিনও পাওয়া যাবে না। এত সহজে হতাশ হলে চলবে কেন? দেখাই যাক না। সুভাষ এবং রাসবিহারী পৃথিবীর দুই প্রান্তে অবস্থিত দুটি ঘর ছাড়া মানুষ। দুজনেরই একমাত্র লক্ষ্য ভারতবর্ষের স্বাধীনতা। ব্রিটিশ সিংহ বেকায়দায় পড়েছে, এই তো সুযোগ। পৃথিবীব্যাপী এই ভাঙা গড়ার সুযোগে যে করে হোক ভারতবর্ষের স্বাধীনতা ছিনিয়ে নিতে হবে। দিশাহীন নেতৃত্বের ফলে ভারতবর্ষের অভ্যন্তরীণ অবস্থা তখন অত্যন্ত শোচনীয়, বিশেষ করে কংগ্রেসের। যুদ্ধ শুরু হয়েছে 3 বছর, কিন্তু সহযোগিতার প্রশ্ন নিয়ে তখনও পর্যন্ত তাদের আবেদন নিবেদন চলেছে সেই একইভাবে। সত্যি বলতে কি, গত 3 বছরের মধ্যে একমাত্র সুভাষকে দল থেকে বহিষ্কার করা আর কারণে অকারণে মুসলিম লীগ প্রধান জিন্নাকে তোষণ করা ছাড়া কংগ্রেস আর এমন কিছুই করেনি যা উল্লেখ করার মতো। সর্বত্র হতাশা, সর্বত্র বিভ্রান্তি, কোথাও কোনো আলোর চিহ্ন মাত্র নজরে পড়ে না। শুধু মাঝে মাঝে সেই দুরাগত কণ্ঠ সব কিছু ছাপিয়ে ভারতের তটে এসে আছড়ে পড়ে অভয় মন্ত্রের মতো। আমি সুভাষ বলছি, আজকের দিনে ব্রিটিশের মতো স্বাধীনতা ও প্রগতির এত বড় শত্রু আর নেই। ব্রিটিশ শাসন ধ্বংসের অর্থই হলো ভারতবর্ষের এক অত্যাচারী স্বৈর শাসনের পরিসমাপ্তি। প্রিয় ভাই বোনেরা, ব্রিটিশের বিরুদ্ধে এই যুদ্ধে আপনারা আমাকে সাহায্য করুন। যে সাম্রাজ্যে জন্ম হয়েছিল দস্যুতার মধ্য দিয়ে, সেই সাম্রাজ্য যতদিন বেঁচে থাকবে ততদিন লুণ্ঠন অত্যাচার কোনো কিছু করতেই সে বাকি রাখবে না। তাদের যুদ্ধ জয়ের অর্থই হলো আমাদের নিজেদের দাসত্বকে চিরস্থায়ী করা। না, সমস্ত ষড়যন্ত্র, সমস্ত ধূর্ততা দিয়েও ব্রিটিশ এবার আর ভারতকে প্রতারিত করতে পারবে না। আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করব। শুধু নিজেদেরই আমরা স্বাধীন করব না, স্বাধীন করব এশিয়াকে, গোটা পৃথিবীকে। জয় হিন্দ।